শিক্ষার্থীরা নিশ্চয়ই ভালো আছো। আমাদের আবার গ্রামার ক্লাসে ফিরে আসতে হচ্ছে। আপনার নিশ্চয়ই মনে আছে আমরা গত বৃহস্পতিবার পর্যন্ত মডিফায়ার 10 নম্বর ক্লাস নিয়েছিলাম এবং ওটা ছিল আমাদের শেষ ক্লাস। তো বাই দিস টাইম তোমরা দেখলে যে আমরা ন্যারেশন ক্লাস নিয়েছি এবং একই সাথে মডিফায়ার। তো আজকে একটা নতুন টপিক নিয়ে আমাদের ক্লাস নেওয়ার কথা ছিল এবং সেটা পাংচুয়েশন। এবং আজকে পাংচুয়েশন নিয়ে আমরা কথা বলবো, শুরু করবো। তো আজকে যেহেতু আমাদের শুরু ক্লাস, আমি তোমাদেরকে পাংচুয়েশনের বিষয়টা একটু স্মরণ করে দিতে চাই। এই জন্য যে আসলে তোমরা এসএসসি পর্যন্ত তোমাদের পাংচুয়েশন ছিল এটা আমি জানি, তবে এইচএসসিতে তোমাদের যে সিলেবাস সেখানে কিন্তু তোমরা জানো যে পাংচুয়েশন তোমার সাধারণত আকারে আসে, মানে ডায়ালগ আকারে আসে, তাই না? তো সেখানে যখন আমরা সলভ করতে যাই, যদিও আমরা জানি যে এখানে 5 মার্কস, কিন্তু 5 মার্কস হলেও এটা সহজেই কিন্তু পাংচুয়েশনটাকে সলভ করে আমরা নাম্বার পেতে পারি। আবার অনেক সময় দেখা যায় যে 5 মার্কস পাওয়াটা খুব টাফ হয়ে যায়। এর কারণটা হচ্ছে যে আসলে যেহেতু এটা ডায়ালগ আকারে থাকে, একটা কি বলে যে ডায়ালগ যেভাবে আমরা তৈরি করি, যেখানে দুটো ক্যারেক্টার ইনভলভ থাকে, তো সেখানে যে ক্যারেক্টার এর সাথে সাথে যে বক্তব্যগুলো দেয়, ইনফরমেশনগুলো দেয় বা কোয়েশ্চেন্স করে, সেখানে কিন্তু আমরা পাংচুয়েশনের বিষয়গুলো ওখানে পাংচুয়েশন অনেক সময় দেওয়া থাকে না। তো আসলে যেখানে যেখানে পাংচুয়েশন হওয়া দরকার সেই জায়গাটা আমাদেরকে দিতে হয়, তার দ্বারা আমরা নাম্বার পাই। নিশ্চয়ই তোমাদের মনে আছে এটা, এবং এটা আমি যদি একটু সহজ করে একটু দেখাই অর্থাৎ বোঝার জন্যে যে ব্যাপারটা এরকমই। আমরা বললাম যে ধরো কামালের কথা বলছি, তো কামাল হয়তো জামালের সাথে কথা বলতেছে বা কারোর সাথে, সে হয়তো বলছে হোয়াটসঅ্যাপ। এখন আমরা যদি এখানে দেখো হোয়াটসঅ্যাপ বলি, কেমন আছে? বা আমরা হোয়াটসঅ্যাপ না বলে এরকম আমরা বলতে পারি যে ধরো কোথাও কনভারসেশনের কোনো এক সময় হয়তো বলছে হ্যাভ ইউ, এভাবে না বলে হয়তো আমাদেরকে আমরা বলতে পারি ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখন এই কমাটা তোমাকে দিল না, এখানে হয়তো এইভাবে দিয়ে দিল। এটা তোমাদের জানা আছে যে এখানে কামাল হয়তো কথার কোনো এক পর্যায়ে যার সাথে কথা বলছে সে হয়তো জামাল অথবা অন্য কেউ। এই যে জায়গাটা এখানে দেখো হোয়াটসঅ্যাপ বলছে, কিন্তু এখানে আমি জানি যে এখানে হোয়াটসঅ্যাপ যদিও এসটা এখানে সাউন্ডটা আসতেছে, কিন্তু এখানে আমাদের বোধ হয় একটা অ্যাপোস্ট্রফি হওয়ার কথা। কিংবা আমি এখানে বলি ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক হ্যাভেন ইউ, তাহলে বিশেষ করে এটা একটা ট্যাগ কোয়েশ্চেন, সেখানে কিন্তু একটা কমা বসতেছে, আবার এখানে একটা অ্যাপোস্ট্রফি বসতেছে, এখানে একটা ইন্টারোগেশন সাইন বসতেছে, তাই না? তো আসলে এই জায়গাটা এখন আমরা সলভ করছি না, আমি জাস্ট বুঝাচ্ছি যে আমাদের কোয়েশ্চেনগুলো কিন্তু এভাবে হয়, আমরা জানি না। এইভাবে করে হয়তো দেখা গেল আমাদের 2টা বা 3টা স্টেটমেন্ট দেওয়া আছে বা তার থেকে পক্ষ থেকে কিছু ইনফরমেশন, আর জামালের পক্ষ থেকে কিছু হয়তো দিতে যায়, অথবা অনেক সময় 4-5টা সেন্টেন্সের মধ্যে এটা বলতে থাকে। বাট এটা নিশ্চয়ই যে আমাদের পাংচুয়েশন কিন্তু এরকম ডায়ালগ বেসড। তুমি শুধু কি করবা, তুমি জানো যে আমাদের পাংচুয়েশনগুলো দেওয়া থাকবে না, সেখানে আমি কি করবো, আমি পাংচুয়েশন, তোমার যদি নলেজ না থাকে তাহলে তুমি বের হবে। তো আমরা সেই জায়গাগুলো একটু স্মরণ করাতে চাই, যেহেতু আমাদের এগুলো করা আছে, কি ট্রিকি ওয়েতে করলে আমাদের জন্য সহজ হয়। এক, আর দুই হচ্ছে আমাদের এইচএসসির জন্য, অর্থাৎ আমাদের এইচএসসি সামনে যারা পরীক্ষার্থী আছে তারা, আজকে যারা সেকেন্ড ইয়ারে করছে তারা, বা যে কেউ যার পাংচুয়েশনের নলেজ দরকার তাদের কি করছে, সেক্ষেত্রে আমাদের এই পাংচুয়েশনের যে ট্রিকি ওয়েটা অ্যাটলিস্ট আমাদের পরীক্ষার জন্য সেই জায়গাটা আমরা আলোচনা করব। তোমাদেরকে আমি বোঝাতে চাই একটা বিষয়, সেটা হচ্ছে যখন আমরা পাংচুয়েশন করবো তোমাকে দেখবো যে পাংচুয়েশন 2 রকমের হয়ে গেছে। আমরা জানি যে পাংচুয়েশনের সংখ্যা কিন্তু প্রচুর, কিন্তু আমাদের পরীক্ষার জন্য কিন্তু সবগুলো প্রয়োজন হয়। তা আমরা একটু দেখি যে আসলে পাংচুয়েশনগুলো, যেটাকে আমরা জ্যোতি চিহ্ন বলি বা ছেদ চিহ্ন বলি, বাংলায় আমরা বলে থাকি বিরতি চিহ্ন বলা অনেকে। তো এই বিরতি চিহ্ন বা ছেদ চিহ্ন কিংবা জ্যোতি চিহ্ন আমরা যাই করি,
এই সাইনগুলো আমরা শিখবো আগে, এবং এই সাইনগুলো শেখার মাধ্যমে একটা বিষয় আমরা বলতে চাই যে সবগুলো আমাদের প্রয়োজন। আমাদের পরীক্ষায় যেগুলো দরকার সেগুলো আমরা মার্ক করে দেবো, সেগুলো নিয়ে আলোচনা করবো। বাট প্রথমে আমরা দেখতে চাই যে ইংরেজিতে এই পাংচুয়েশনের যে মার্কগুলো সেগুলো কীরকম। প্রথমেই আমরা একটু লিখে দিই, যেমন আমরা ধরো বলতে পারি ফুল স্টপ। অনেক সময় আমরা বলে থাকি ফুল স্টপ, এই সাইনটা তোমাদের জানা আছে নিশ্চয়ই, এটা হচ্ছে একটা ডটের মতো, আমরা যে ডট করি ফুল স্টপ। এটাকে কিন্তু ফুল স্টপ না বলে আরও অনেক কিছুই বলা হয়। যেমন ধরো এটাকে আমরা বলতে পারি পিরিয়ডও বলা যায়। যদি কেউ পিরিয়ড বলে এটা কিন্তু সমস্যা নেই। এখানে মূল ব্যাপারটা হচ্ছে আমেরিকান এবং ব্রিটিশ ল্যাঙ্গুয়েজের একটা ডিফারেন্সের হয়, অর্থাৎ সেটাকে ইউজে কেউ পিরিয়ড বলে, কেউ ফুল স্টপ বলে। বাট এটা কিন্তু এখন কেউ যদি বলে যে স্যার আপনি তো ডট দিলেন, এটাকে যদি ডট বলি হবে কিনা, আমি তো বলি হবে, ডট বললেও কিন্তু হয়, সেই চিহ্নটা হচ্ছে এটা। এখন আমরা এখানে পরিচিত যে ফুল স্টপ হিসেবে আমরা ফুল স্টপ বলবো, সমস্যা নাই। তবে in future time or any time you just know this sounds like period or dots, so don't be confused. These are also this one what you know just as full stop, the same thing, okay? So full stop. Secondly আমরা যেটা দেখবো সেটা হচ্ছে খুবই সোজা, আমরা বলি কমা। কমার বানানটার ব্যাপারে একটু সাবধান। কমা বানানটা কিন্তু COMMA কমা, কিন্তু আমরা আরেকটা শব্দের সাথে পরিচিত কোমা। কোমা হচ্ছে যখন মানুষ অচেতন অবস্থায় থাকে, স্মৃতি শক্তিহীন হয়ে যায় এবং তাকে একটা পর্যায়ে হয়তো তাকে এক্সারসাইজ করা হতো, অথবা সে অবচেতন অবস্থায় আছে বা চেতনাহীন অবস্থা, সেটা কিন্তু বানানো হচ্ছে COMA কমা। এখন মজার ব্যাপার, আমরা সাউন্ড থেকে কিন্তু মনে হয় যেন কমা মানে COMA কমা, কিন্তু আমাদের গ্রামারে কনফিউশন যেটা সেটা কিন্তু COMMA কমা। ক্লিয়ার? তাহলে কমা সেটা হচ্ছে আমরা কি দিই, এটা আমরা জানি সবাই, এরকম চিহ্নটা কমা। 3 নম্বর হচ্ছে আমরা দেখব, আমরা বলে থাকি কোলন। নিশ্চয়ই তোমাদের মনে আছে কোলন। কোলনটা হচ্ছে এইরকম, ঠিক আছে? কোলনটাকে আমরা এইভাবে দিই, মাঝখানের জন্য আমরা কিছু পাকা জায়গা না রাখি, হ্যাঁ, এটা কিন্তু একদম মিশে যাবে, হ্যাঁ, ডটটা থাকবে। তো এটা হচ্ছে কোলন। আরেকটা হচ্ছে সেমিকোলন। তো সেমিকোলন তো খুব সোজা, যেহেতু সেমি আসতেছে অর্থাৎ টোটালটা হবে না, আমরা একটাকে রেখে দিই, এখান থেকে একটাকে রেখে দিই আর কমা থেকে এটা নিয়ে আসি, ব্যাস সেমিকোলন হয়ে গেল। ভেরি ইজি। তো সেমি শব্দের অর্থ কিন্তু অর্ধেক, আমরা জানো। সেমি বলতে কিন্তু আমরা অর্ধেক বলি না, সেমিফাইনাল, ফাইনাল, আবার কোয়ার্টার ফাইনাল, আগে কোয়ার্টার তারপরে সেমি তারপর ফাইনাল, তাই না? তাহলে ওই কোয়ার্টার আর ফাইনালের মাঝখানে দুটো সেমি, অর্ধেক ফাইনাল রেখে এরা খুব যোগ্য। ঠিক তেমনি দেখো কোলন, সেখানে হচ্ছে সেমিকোলন। তাহলে কোলন যদি দুটোকে আমরা সাইনকে একসাথে বলি, তো একটা বাদ দিয়ে দিলাম, হচ্ছে কমা চলে আসলো, এটা হচ্ছে তোমার সেমিকোলনের সাইন। আমরা যদি চিহ্ন বা পাংচুয়েশন সাইন বা মার্ক এটাও বলে। পাংচুয়েশনকে কিন্তু আমরা পাংচুয়েশন মার্কও বলতে পারি বা শুধু পাংচুয়েশনও বলা যায়। 5 নম্বর হচ্ছে খুবই পরিচিত সবার, সবসময় জন্য আমরা বলি, সেটা হচ্ছে কোয়েশ্চেন। তাহলে আমরা কি লিখবো, যে নোট অফ ইন্টারোগেশন। নিশ্চয়ই মনে আছে নোট অফ ইন্টারোগেশন, বা আমরা বলি ইন্টারোগেশন সাইনও বলা যায় এটাকে। ইন্টারোগেশন অর্থাৎ কোয়েশ্চেন সাইন, ইন্টারোগেশন মার্ক বলতে পারো বা সাইন বলতে পারো, কোনো সমস্যা নাই। যদি আমরা কখনো এরকম হয় যে তার পাংচুয়েশন সাইন বললাম, সমস্যা নাই, পাংচুয়েশন মার্ক সমস্যা নেই, যেভাবে ডাকা হয় শুধু পাংচুয়েশন তাতেও সমস্যা নেই। তাহলে আমরা বললাম যে এই নোট অফ ইন্টারোগেশন বলা হয় এটাকে, সেটা হচ্ছে এইরকম, আমরা সবাই জানি, তাই না? এরকম একটা চিহ্ন থেকে শেষে একটা ডট থাকে, সেটাকে নোট অফ ইন্টারোগেশন বলে। এই নোট অফ ইন্টারোগেশন। আর একটা হচ্ছে আমাদের পরিচিত, সেটা হচ্ছে নোট অফ এক্সক্লেমেশন। নোট অফ এক্সক্লেমেশন নিশ্চয়ই মনে আছে। এক্সপ্লেনেশন মানে যেটা দ্বারা আমরা কি করি, এক্সপ্লেইন, যেটা দ্বারা আমাদের বিস্ময় বা অনেক ক্ষেত্রে দুঃখ, আনন্দ, বেদনা, অর্থাৎ আবেগের জায়গাটা যেটা আমরা প্রকাশ করতে চাই। হোয়াট এ নাইস সিনারি ইট ইজ, আমরা বলি না, হোয়াট এ নাইস সিনারি ইজ, আলাস আই এম ডান, আমি শেষ হয়ে গেছে। ও এই যে ব্যাপারটা, সেটা চিহ্ন ব্যবহার করতে গেলে নোট অফ এক্সপ্রেশন বলি বা এক্সপ্রেশন সাইন বলতে পারো। সেটা হচ্ছে এটা আমরা সবাই জানি।
আচ্ছা কি দেখা যাচ্ছে কিনা আমি দেখি তো, দেখা যাচ্ছে কি? আচ্ছা পরে দেখা ঠিক হবে না। তো এখন দেখো এই যে এইগুলো কিন্তু আমরা লিখে ফেললাম, আমরা একটু মুছে দিই, মুছে দিয়ে আমরা 7 নাম্বার 8 নাম্বার থেকে শুরু করি, পরে কি করা যায় আমরা শুরু করবো। তাহলে প্রথমটা ছিল ফুল স্টপ বা পিরিয়ড বা ডট, একটা দুই নম্বর হচ্ছে কমা, ডোন্ট বি কনফিউজড উইথ দ্য স্পেলিং কমা এন্ড কমা, দিস ইজ কমা এন্ড দ্যাট ওয়ান ইজ কমা, ওকে সেই কমায় চলে গেছে, আর এটা হচ্ছে কমা এক জিনিস না, এটা হচ্ছে কলম, তারপর ইন্টারোগেশন যেটা আমরা এটা বলি পাইন্টেশন মার্ক বলে সাইন বলে, ঠিক আছে কিভাবে নোট অফ এক্সক্লেমেশন, এক্সক্লেমেশন তাহলে এক্সক্লেমেশন আমরা বলছি, সেখানে আমরা এক্সক্লেমেশন কি এই সাইনটা ব্যবহার করি আমরা সবসময়, বা এটাকে আমরা এক্সক্লেমেশন মার্ক বলতে পারি। 7 নম্বরে চলে যাই, দেখো 7 নম্বরে আমরা যদি দেখি এটা কত গেল 6 আচ্ছা এরপরে আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে আমরা সবাই জানি অ্যাপোস্ট্রফি নামে একটা সাইন আছে, অ্যাপোস্ট্রফি কমা, হ্যাঁ মানে যেটা একটু ঊর্ধ্বকমা, বাংলায় একটা ঊর্ধ্বকমা বলি, এটাকে আসলে কিন্তু অ্যাপোস্ট্রফি। অনেক সময় আমরা একটু মিসগাইডেড থাকি, অনেকটা বলি যে অ্যাপোস্ট্রফি এস এরকম বলে, আমি শুনেছি, আমি জানি না তোমরা সেভাবে বলো কি না, অনেকে আমরা কেউ কেউ ভুলেও অ্যাপোস্ট্রফি বলে, অ্যাপোস্ট্রফিস বলে ফেলে, আসলে ব্যাপারটা অ্যাপোস্ট্রফি, ঠিক আছে? তাহলে অ্যাপোস্ট্রফি যদি তার হয়, অ্যাপোস্ট্রফিটা হচ্ছে এইরকম ঠিক একটু উপরে কমার মতোই দেখতে, বাট এটা হচ্ছে উপরে। অনেক সময় কিন্তু অ্যাপোস্ট্রফির সাইনটা এরকম হতে পারে, এরকমও হতে পারে, কোনো সমস্যা নাই, হ্যাঁ কিন্তু অ্যাপোস্ট্রফিটা উপরে হবে, এটা একটা ঊর্ধ্ব কমাও অনেক সময় বলে থাকি, সেটাই হচ্ছে তোমার অ্যাপোস্ট্রফি। তো বানানটা হচ্ছে APOSTRO, ওটা কিন্তু উচ্চারণটা ভালো মতো জানতে হবে, অ্যাপোস্ট্রফি, ঠিক আছে অ্যাপোস্ট্রফি, তারপর এস যুক্ত হলো কি হলো না তার উপর ভিত্তি করে অ্যাপোস্ট্রফি এস, কিন্তু অ্যাপোস্ট্রফিস বলা তো ঠিক না, মানে আমরা এই ধরনের কিন্তু মানে মিসগাইডেড প্রনাউন্সিয়েশন অপশনে শুনে থাকি। তো আমি জানি যে তোমরা ভালো বুঝো, তো আমরা একটাই রাখলাম সাইন, সেটা হচ্ছে অ্যাপোস্ট্রফি এইরকম, তাই না? এটা বুঝতে পারছো? এরপর দেখো 8 নাম্বার আমরা যদি জানি, এখানে আমরা অনেক সময় হাইফেন ব্যবহার করি, যেটাকে আমরা বলি এইচ, বানানটা হচ্ছে PHEN, হাইফেন। হাইফেনটা আসলে হাইফেন দেওয়ার আগে আমাদের শেখা হচ্ছে ড্যাশ, এর কারণ হচ্ছে ড্যাশের যে ব্যবহার করবা ঠিক তার অর্ধেক হবে হাইফেন। তা আমরা যদি ড্যাশকে এইভাবে ব্যবহার করি এতটুকু, তাহলে হাইফেনটা কী হবে, এটার লেন্থটা বোঝাচ্ছে, সেটা হচ্ছে হাইফেন HYPHEN, হাইফেন হবে এটার অর্ধেক, তাহলে কি হবে এই, অর্থাৎ আমরা একটু দেখো ড্যাশের অর্ধেকটা হবে কি, অর্ধেক মানে ড্যাশের যে সাইনটা লিখতে যতটুকু লেন্থের প্রয়োজন হাইফেন হবে তার অর্ধেক, ঠিক আছে? এইটা হচ্ছে ব্যাপার, এই জন্য আমাদের ড্যাশ আগে আলোচনা করলে হাইফেন দিতে সুবিধা হয়। এই হচ্ছে ব্যাপার 9 এবং 10 নম্বর অনেক সময় আমরা বলে থাকি, সেটা হচ্ছে আমরা বলি ব্র্যাকেটস, অনেক সময় এলিপসিসও বলে। তো আমরা একটু দেখি যে ব্র্যাকেটস যে সাইন, এগুলো আমাদের আসলে পাংচুয়েশনেরই অংশ, কিন্তু আমাদের পরীক্ষার জন্য লাগবে না। ব্র্যাকেটস বা এলিপসিস বলি আমরা, এলিপসিস। এখন দেখো এলিপসিসগুলো আমাদের যেমন এইভাবে ব্যবহার করি, অথবা এই সাইনগুলো ব্যবহার করি, অথবা আমরা অনেক সময় এরকম ব্যবহার করি, এগুলো আমাদের লাগবে না, এলিপসিসগুলো আমাদের লাগবে না। তো ব্র্যাকেটস বা এলিপসিস এভাবে আমরা ব্যবহার করি, কিংবা 11 নম্বর ধরো আমরা এরকম ব্যবহার করতে পারি, অ্যাস্টারিস্ক বলে এটাকে, অ্যাস্টারিস্ক মানে এই যে স্টার্টিংয়ের মতোই, কিন্তু এটাকে বলে অ্যাস্টারিস্ক। এটাও কোনো না কোনো পর্যায়ে এটা আমাদের কাজে লাগে, আমাদের পরীক্ষার জন্য কাজে লাগবে না, মানে এইচএসসি পরীক্ষার প্রশ্নের জন্য কাজে লাগবে না। এরপর আমরা দেখি একটা আমরা অ্যাভয়েড করে গেছি, সেটা হচ্ছে ইনভার্টেড কমা। একটু লক্ষ্য করো, ইনভার্টেড কমাগুলো আবার, ইনভার্টেড কমাটা কিন্তু আবার দুই ধরনের, একটা হচ্ছে এরকম আমাদের জানা আছে, আরেকটা হচ্ছে তোমার এইরকম ডাবল, তার যে ডাবল ইনভার্টেড কমা বলি এটাকে, আর এটা হচ্ছে সিঙ্গেল ইনভার্টেড কমা। তোমরা কি দেখতে পাচ্ছ? আমি একটু দেখি, মানে এটা এদিকে আসা হচ্ছে, হ্যাঁ সবাই একটু মনোযোগ দিয়ে দেখো।
তো এই জায়গাটা একটু লক্ষ্য করো, আমি একটু নামিয়ে দিই এটা, তাহলে অ্যাপোস্ট্রফি আমরা বললাম অ্যাস্টারিস্ক ইনভার্টেড কমা, এটা হচ্ছে আমরা সিঙ্গেল ইনভার্টেড কমা বলতে পারো তুমি, এটাকে ডাবল ইনভার্টেড কমা। এখন আমার আলোচনার বিষয় হচ্ছে যে এর ভিতরে আমাদের এগুলো আপাতত পরীক্ষার জন্য আমাদের দরকার নেই, যেমন এটা আমার দরকার নাই, এটা আমার দরকার নাই, এগুলো পরীক্ষার জন্য আমার লাগবে না। লাগবে না বলতে সাধারণত আমরা কোয়েশ্চেন যেগুলো দেখছি সেখানে এগুলো আলোচনা খুব একটা কম, এই বেশিরভাগ অন্য যেগুলো আছে এগুলো হয়ে থাকে, এটাও কম, ড্যাশ আলোচনা কম, হাইফেন আলোচনা কম। অন্যান্য যেগুলো আছে যেমন ফুল স্টপ কিংবা তোমার অ্যাপোস্ট্রফি কিংবা হাইফেন কিংবা আমরা যেটা বলছিলাম একটু আগে সেটা হচ্ছে তোমার কি বলে ইন্টারোগেশন সাইন, এক্সক্লেমেশন সাইন, ঠিক আছে, তারপর হচ্ছে কমা, এগুলো কিন্তু আমাদের খুব কাজে লাগবে। তো আমরা আসুন শুরু করি যে আমরা আসলে কোনটা দিয়ে আজকে শুরু করবো, যেগুলো ব্যবহার মানে খুব অল্প দিন জানা যাচ্ছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে আমাদের পাংচুয়েশনে এক্সক্লেমেশন সাইনটা নিয়ে একটু কথা বলবো, আর হচ্ছে তোমার ইন্টারোগেশন। এবং আজকের ক্লাসটা আমরা দুটোর মধ্যেই রাখতে চাই, এক্সক্লেমেশন যে সাইনটা এইটা, আর একটা হচ্ছে ইন্টারোগেশন সাইন। তো আমার মনে হয় তোমাদের জন্য খুব ভালো হয় ইন্টারোগেশন সাইন বা মার্ক, তুমি যাই বলো, এই দুটো নিয়ে আজকের আলোচনা। ক্লিয়ার? তো এই দুটো তোমরা হয়তো বলতে পারো স্যার এটা খুব সহজ, এটাকে আলোচনা করছে। হ্যাঁ, সহজটাই আমরা আলোচনা করবো, যাতে আমাদের সুবিধা হবে কি যেটা সবচেয়ে বড় সেটা একদম শেষের দিকে করবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আর এই জায়গাগুলো আমি একটু ক্লিয়ার করে আছে, আমার মনে হয় তোমরা শেষ পর্যন্ত বিষয়টা দেখবে। এখানে আমি কিছু অবশ্যই ইম্পর্টেন্ট জায়গাগুলো আলোচনা করবো যেগুলো আমাদের পরীক্ষা সহজে সলভ করতে সাহায্য করবে। তোমরা একটু মনোযোগ দাও। সেটা হচ্ছে ধরো ইন্টারোগেশন সাইন যেটা, এটা আমরা পরীক্ষায় কিভাবে বুঝবো? ইন্টারোগেশন সাইনগুলো আসলে আমরা তো জানি যে কোয়েশ্চেন করতে ব্যবহার হয়, আমি বলছি না যে এটা কোয়েশ্চেন ছাড়াও কিছু মানে প্রশ্ন করতে, তাই তো, কিছু জিজ্ঞাসা, হ্যাঁ, কিছু জানতে চাওয়ার জন্যই তো প্রশ্নটা করা। এখন এই যে প্রশ্ন করছি আমরা, এই প্রশ্নটা করতে গিয়ে তোমাকে কিছু টেকনিক্যাল জায়গাগুলো দেখতে হবে আসলে, সেটা হচ্ছে যে কোথায় কোথায় এই মানে ইন্টারোগেশন সাইনগুলো সাধারণত বসে। প্রথম কথা হচ্ছে কোয়েশ্চেন তুমি করতেছো, ধরো আমি কোয়েশ্চেন করতেছি হাউ আর ইউ, সহজ কোয়েশ্চেন, এটা তুমিও জানো হাউ আর ইউ। এখন তোমাকে এবারে লিখে দিল একজন আর্মিকে কোয়েশ্চেন করছে তুমি কেমন আছো, তাহলে তুমি বুঝতেছো যে জিজ্ঞাসা, তো সেক্ষেত্রে আবার ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, এটা ইন্টারোগেশন ইন্টারোগেটিভ ভার্বের মধ্যে পড়ে খাও। তো যদিও মানে কোয়েশ্চেন করতে ব্যবহৃত হয়, তো সাইনটা আমরা কি দিচ্ছি এখানে সোজা, বলবো স্যার এটা পোশাকটি আছে, আমি জানি যে পোশাকটি সহজ, কিন্তু মনে রাখবা অনেক সময় কিন্তু এমন হতে পারে, যেমন এটা যেমন একটা ওয়ে, দুটো কোশ্চেনও যদি একসাথে করা যায়, সেক্ষেত্রে দুইবারই কিন্তু তোমাকে সাইন দেওয়া যাবে না। হ্যাঁ, নিয়ম আছে, নিয়মটাকে যদি একসাথে চলে যায় কনজাংশন দ্বারা কানেক্টেড হয়, যেমন উদাহরণ বললাম যে ওয়াই ডিড ইউ, সবাই মনোযোগ দাও, ওয়াই ডিড ইউ ডু ইট অ্যান্ড when did you do it। ধরো আমরা বললাম একই সাথে কেউ বলে গেল why did you do it and when did you do it, কেন তুমি এটা করলে এবং কি বলছে কখন তুমি এটা করলে। এখন দেখো এখানে একটা ফ্যাক্ট আছে, তুমি যখন পরীক্ষায় দেখবা এখন কিন্তু there is no sign here, okay, so this is the question, there is no doubt, so the another what is the clause when did you do it, এটাও কিন্তু একটা okay question, and to be confused way এরকম বললাম why did you do it comma আবার সরি ইন্টারোগেশন সাইন, আবার বললাম and when did you do it দিয়ে দিলে ইন্টারোগেশন সাইন, তাহলে কি হবে? এর কারণ হচ্ছে কোশ্চেন দুটো ঠিক আছে, কিন্তু দুটো কোশ্চেনই কিন্তু পরীক্ষায় কিন্তু এই ট্যাক্সগুলো লাগে আমাদের, তাই না? নিশ্চয়ই মনে আছে, তাহলে একটু ভালো মতো দেখো, যদি এরকম থাকে when did you do it and sorry why did you do it and when did you do it, তাই না? যেহেতু এন্ড দ্বারা কানেক্টেড তাহলে তুমি একবার লিখতে হবে, এন্ড দ্বারা কানেক্টেড হওয়ার কারণে তুমি একবার লিখতে হবে, দুইবার লেখার কোনো দরকার নাই।
মাথায় রাখতে হবে, মানে তুমি ডব্লিউএস ওয়ার্ড দিচ্ছো দিতে বললে এটা দিতে হবে, আমরা কিন্তু ভুলটা জায়গাটা করি 1 নাম্বার জায়গা। চলো এবার দেখো আরেকটা, তাহলে এখানে কিন্তু এই এন্ড থাকার কারণে জানি সেখানে যদি আরো অন্য কোনো জানতেন থাকতো সিকিউরিটি ফিনান্সিয়াল বা ভার্চুয়াল যাই থাকতো, তুমি কিন্তু এটাই দিচ্ছ। আবার অনেক সময় এমন ঘটে, এটা আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই, সেটা হচ্ছে বলে এমবেডেড কোশ্চেন। এমবেডেড কোশ্চেন মানে একটার ভিতরে আরেকটা কোশ্চেন যদি গঠিত থাকে, একটা সাথে একটা অ্যাটাচ থাকে, লাগানো থাকে, তখন কিন্তু তুমি একবারে সাইন দিতে হবে। কেমন আমি একটু দেখাই। আমি যদি বলি ডু ইউ নো ওয়াই হি ডিড ইট, তুমি কি জানো সে এটা কেন করেছে? তুমি একটু ঠান্ডা মাথায় লক্ষ্য করো যে এখানে কি একটা মানে কি বলা যায় যে চিহ্ন আছে বা ট্রিক আছে, যার কারণে আমি কোশ্চেনটা এখানে কোথায় বসাবো? আমি কি এখানে ডু ইউ নো এখানে বসাবো, আর ওয়াই হি ডিড ইট এখানে বসাবো? মানে কয়টা বসবে? একটা বসবে না এটার পরে বসবে এটার পরে বসবে? তোমার জন্য ক্লু হচ্ছে ডু ইউ নো, দেখো এখানে কিন্তু একটা কোয়েশ্চেন সন্দেহ নাই, কিন্তু ওয়াই হি ডিড ইট এখানে তুমি লক্ষ্য করো এটা কিন্তু অ্যাসার্টিভ হয়ে গেছে। জাস্ট লুক এট ইট, দিস ইজ ওয়াট এ কনজাংশন সাবঅর্ডিনেট, সো হি ডিড ইট, হি ইজ দ্য সাবজেক্ট and did is the final verb, so এই যে why he did it কিন্তু অ্যাসার্টিভ। আর কোশ্চেন কিন্তু বলতে চাই মজার ব্যাপার হচ্ছে এইটাও কিন্তু একটা কোশ্চেন ছিল, কিন্তু এই কোশ্চেনের মধ্যে কোশ্চেনটা ঢুকে গিয়েছে। একটা কোশ্চেনের ভিতরে আরেকটা কোশ্চেন যখন গঠিত হয় তখন, এবং সেখানে কিন্তু দেখো এখান থেকে কোশ্চেন শুরু হয়েছে, কোনো কনজাংশন নেই, আবার এখানে ডু ইউ নো হতে একটা কোশ্চেন, তো একটার ভিতরে একটা ঢুকে গেছে বলে এটা অ্যাসার্টিভ হয়ে গেছে, ফলে কোশ্চেন কিন্তু একটাই। মূলত তোমার কোশ্চেন হচ্ছে ডু ইউ নো, তোমার মূল কোশ্চেন হচ্ছে কি ডু ইউ নো, তার মানে ডু ইউ নো ওয়াই হি ডিড ইট। এখানে কিন্তু যদি কেউ মিস গাইড হয় ডু ইউ নো ওয়াই ডিড হি ডু ইট, যদি কেউ বলে ইংরেজিতে ভুল হবে, ওখানে সেন্টেন্স হবে না। কেন হবে না? কারণ কোশ্চেন তো দুটো একসাথে করা যায় না, এখানে করা গেছে কারণ আমরা এখানে একটা পোয়েট্রি কানেকশন দিয়েছি, দুটার একটা স্বাধীনতা আছে, বাট এখানে তো তা এই জন্য এই ধরনের কোশ্চেন যদি পরীক্ষা আসে সেখানে কিন্তু তুমি কনফিউজ হয়ে যাবে না। আমি বলে দিলাম ডু ইউ নো ওয়াই হি ডিড ইট, ওকে, তাই এক্ষেত্রে শেষে আমরা দেবো। আর এটা কিন্তু অ্যাসার্টিভ হয়ে যাচ্ছে, লক্ষ্য করবা এটা অ্যাসার্টিভ, ফলে এখানে কিন্তু তুমি কোনো মতেই কনফিউজ হওয়ার সুযোগ নাই, কোশ্চেন একটা হবে। মূলত কোশ্চেন হচ্ছে ডু ইউ নো, তুমি কি জানো? অর্থাৎ আমরা কিন্তু ডু দিয়ে কোশ্চেন করছি, এই যে ডু দিয়ে কোশ্চেন করছি ডু ইউ নো, তুমি কি জানো ওয়াই হি ডিড ইট, এটা সে কেন করেছিল? যদিও ওইটাও একটা কোশ্চেন, দ্যাট ইজ নট আউট, কিন্তু এটা এটার মধ্যে গঠিত হয়েছে, এটার ভিতরে চলে গেছে, ফলে এটা হবে অ্যাসার্টিভ আর এটা হবে মূল কোশ্চেন। কিপ ইট ইন মাইন্ড। এরপরে দেখো খুবই জরুরি, সেটা হচ্ছে আমাদের কিন্তু ট্যাগ কোশ্চেনও আসতে পারে পরীক্ষায়। ট্যাগ কোশ্চেনটা একটু লক্ষ্য করো, তোমাদের ট্যাগ কোশ্চেন জানা আছে, আমরা একটু স্মরণ করে দিতে চাই। পরীক্ষায় এইভাবে থাকবে, I have done it, I have done the work, ওকে, তারপর তোমাকে এখানে সাইন দিয়ে দিল, I haven't done it। তাহলে তুমি বুঝতে পারছো যে নিশ্চয়ই জানা আছে ট্যাগ কোশ্চেন, আমাদের এসএসসি পর্যন্ত ট্যাগ কোশ্চেন ছিল, সেখানে জানো যে আমরা এখানে অ্যাসার্টিভ এবং সেটাকে সত্যায়নের জন্য আমরা যে কোশ্চেন করে থাকি, নিশ্চয়ায়নের জন্য আমরা প্রশ্ন করে থাকি, সেটাকে বলে তোমার কি বলে, সেটা হচ্ছে আমাদের কোশ্চেন, এবারে ট্যাগ কোশ্চেন। সো এখানে কিন্তু একটা ট্যাগ কোশ্চেন আছে, সো তুমি কিন্তু এখানে একটা চিহ্ন দিয়ে দাও, তাহলে কিন্তু অ্যান্সারটা হয়ে যায়। আর এখানে একটু কমা উঠবে, যদিও আমাদের আজকে আলোচনার বিষয় কমা নয়, আজকে আলোচনার বিষয় শুধু ইন্টারভিউশন সাইড, অন্য কিছু নিয়ে আমরা আলোচনা করবো না। তাহলে এখন দেখো আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, হ্যাভেন্ট আই, পরীক্ষায় কিন্তু আসতে পারে। তো এই জায়গাটা তোমাকে সাবধানতা অবলম্বন করতে হবে যে হ্যাঁ আমার তো ট্যাগ কোশ্চেনের নলেজ আছে, সেই জায়গাটা থেকে এটা হচ্ছে কিনা আমাদেরকে দেখতে হবে, তাই না? তাহলে এইভাবে কিন্তু কোশ্চেন আসতে পারে। আবার মাঝে মাঝে কিছু ফ্রেজ দিয়ে, যেমন মনে করো কেউ বললো যে বাইরে দিয়ে, হ্যাঁ এখন একজন বলতেছে কেন, এখন হুট করে সে কিছু পুরো কোশ্চেন না করে কি কারণে, এখন এই যে ওয়ার্ডটা বললো এরকম কোশ্চেনও কিন্তু আসতে পারে পরীক্ষায়। অর্থাৎ তুমি হুট করে
এরকম ইলেকট্রিক্যাল অর্থাৎ এটাকে কনসাইজ করে ছোট করে এই কোশ্চেনের মতোই আমরা বলতে পারি এই ধরনের ছোট ছোট ফ্রেজ কোয়েশ্চেন কিন্তু আমরা ব্যবহার করতে পারি যেগুলোকে ইলেকট্রিক্যাল কোয়েশ্চেনও বলা হয় এক্সেলসে ইলেকট্রিক্যাল বলা হয় আর উপরটাকে যেটা আমরা শিখেছিলাম একটু আগে একটা কোয়েশ্চেনের ভিতরে আরেকটা সেটা বলে এমবেডেড কোয়েশ্চেন আর এটা বলে ইলেকট্রিক্যাল তাহলে এটাকে আমরা হোয়াট ফর কেন ঠিক আছে আবার অনেক সময় আমরা কি বলি হোয়াই নট এরকম কিন্তু আসতে পারে হুট করে হোয়াই নট না কেন তুমি কেউ তাকে বললো যে চলো আমার সাথে যাবা তো সে বললো হোয়াই নট মানে আমি কেন তোমার সাথে যাবো যাবো তার মানে এটাও এক ধরনের ইলেকট্রিক্যাল বা এক ধরনের ট্যাগও বলা যায় তবে ট্যাগ আমরা বুঝি যে একটু এটাও কিন্তু কনসাইজ করা এটাও কিন্তু সেরকম একটা লাগে হ্যাঁ ইলেকট্রিক্যাল বলে তো যাই হোক হোয়াই নট বলতে পারি হোয়াট ফর বলতে পারি এভাবেও কিন্তু আমরা কি করতে পারি কোয়েশ্চেন পাবো তার মানে পরীক্ষায় তোমাকে এই জাতীয় আসতে পারে ধরো তোমাকে সিরিয়ালে বললো কামাল বলছে এখানে কামাল বলছে তোমাকে এরকম দিয়ে দিল তাহলে তুমি বুঝিয়ে দিবা যে হ্যাঁ এটা এখানে কোয়েশ্চেন করা হচ্ছে যেহেতু পরীক্ষা এভাবে আসবে তবে এটা আমার সেটা দেখাচ্ছে তাহলে বুঝতে পারছো যে আমাদের পরীক্ষার এই কোয়েশ্চেনগুলো সাধারণত এইভাবেই থাকে আর বলেছিলাম যে এক্সক্লেমেশন সাইন যেটা এটা খুবই সহজ আমরা দেখে ফেলি তিনটা রুল দেখলেই আমাদের মাথায় চলে আসবে যখন আমাদের এক্সক্লেমেশন সাইনের কথা বলে সবাই একটু দেখো এক্সক্লেমেশন সাইন নিশ্চয়ই তোমাদের জানা আছে এটা তাই না এখন এক্সক্লেমেশন সাইনটা যেহেতু আমাদের আবেগের জায়গা এখানে তোমার সাধারণত আমরা দেখি যে তোমরা দেখবে আমরা যখন হোয়াট বা হাউ দিয়ে আমরা অনেক সময় এক্সপ্রেশন সাইনগুলো দেখিয়ে থাকি সরি আমাদের বিস্ময় প্রকাশ করতে থাকি যেমন আমরা বললাম যে কি হোয়াট এ বিউটিফুল কালার হোয়াট এ বা বিউটিফুল সিনারি হোয়াট এ নাইস সিনারি তুমি যাই বলো হোয়াট এ বিউটিফুল কি বলবো সাইট এটাও বলতে পারো হোয়াট এ বিউটিফুল সাইট কতই না সুন্দর একটা দৃশ্য এখানে বলে কিন্তু আমরা একটা চিনে নিতে পারি তোমাদের জানা আছে যখন তোমরা ট্রান্সফরমেশন করো তখন তোমরা এটা জেনে যাবে হোয়াট এ বিউটিফুল সাইট অথবা তোমাকে বলতে পারি হাউ ওকে হাউ নাইস ইউ আর তুমি কতই না ভালো এই যে ইউ আর বলা হচ্ছে এগুলো কিন্তু আমরা এক্সপ্রেশন দিই এটা একটা জিনিস এই এক্সপ্রেশন সাইনটা আমরা তখন ব্যবহার করতে পারবো এখন কথা হচ্ছে এটা খুবই সহজ অনেক সময় কিন্তু আমরা কি করি ছোট ছোট অভিব্যক্তি দিয়ে আমরা দুঃখ বেদনা বা আবার প্রকাশ করতে পারি ছোট ছোট অভিব্যক্তি দিয়ে যেমন বললাম এলাস তাই না আমি বললো এলাস অথবা বলা আছে ও অথবা আমরা বলি ফি নিশ্চয়ই মনে আছে ফি মানে হচ্ছে ছি তুমি তোমার কি বলে প্যারেন্টসকে অপমান করেছো তাহলে আমরা কি বলি ইংরেজিতে বলতো পরীক্ষা দিয়ে দিল তোমাকে এইভাবে তো আমরা কিন্তু এভাবে দিতে পারি ফি ইউ হ্যাভ কি হবে ইউ হ্যাভ মিসবিহেভড উইথ ইউর টিচার অথবা উইথ ইউর প্যারেন্টস তাহলে আমরা কি বলছি ফলে শেষে একটা দৃশ্য হবে ফি ছি তাহলে এরকম এলাস হ্যাঁ আমি শেষ আর মান্দা এখানে কিন্তু এলাস আছে সে কষ্ট পাচ্ছে আমরা পুরো বলি আনন্দ উচ্ছ্বাস ব্যাপক তাই না এগুলো হচ্ছে ভালো অর্থাৎ যখন আমার যে ধরনের আবেগটা কি হতে পারে যে কষ্টের হতে পারে আবেগটা আমার আনন্দের হতে পারে সুখকর হতে পারে অনেক সময় আমি লজ্জা পাচ্ছি ইভেন এভাবে বলা যায় সেই তুমি কাউকে এক্সপ্রেশনে যদি বলো লজ্জা কর সেই ইউ ডিড ইট লজ্জাকে এটা খুবই লজ্জা কর যেটা করেছো সেই ইউ ডিড ইট এখানে কিন্তু আমরা যেহেতু বিস্মিত হয়েছি আমরা কিন্তু এভাবে সাইন দিতে পারি ডিরেক্ট সেই বলে দিতে পারি আমরা এখানে পিপি বলে দিতে পারি এলাচ হুডা ও এরকম নানা কিন্তু এক্সপ্রেশন কিন্তু ব্যবহার করতে পারি সেটা হচ্ছে ছোট ছোট তাহলে এগুলো একটা ব্যাপার তারপর আমরা দেখলাম যে হোয়াট বা হাউ দিয়ে এরকম করা যায় শেষে কিন্তু ব্যবহার করে আর একটা আমরা দেখাতে চাই সেটা হচ্ছে অনেক সময় ভকেটিভ কেসে অর্থাৎ তুমি যদি কাউকে সমাধান করে কাউকে কিছু বলো কারণ আমরা বললাম তপু আমরা বললাম তপু এখন বললাম ইউ হ্যাভ ডান ইট
এইখানে কিন্তু তুমি দেখো বলবো স্যার তবু পরে কেন বলবো, এটা তো একটা ভকেটিভ কেস, কাউকে সমাজে করে বলছে, তার মানে এখানে জোর দেওয়ার জন্য তবু বলে জানে তুমি তবু তোমার তো করার কথা না, আমি অবাক হয়ে গেছি তবু বিষয়, এটা একটা বিষয় হচ্ছে যে এখানে কিন্তু এমফাসাইজ করা হচ্ছে, এখানে কিন্তু জোর দেওয়া হচ্ছে, এইগুলো এই জাতীয় কিন্তু আসতে পারে পরীক্ষা। তবে যে তবু ইউ ডিড হ্যাভ ডান ইট, তুমি এটা করেছ, তাই এখানে এখানে আমরা বিষয়টি কিন্তু দিতে পারি, অর্থাৎ এইভাবেও অ্যাক্টিভেশন সাইন দেওয়া যায়। তো আমি আসলে আজকে যেগুলো আলোচনা করলাম ওদের একটু উদ্দেশ্যটা ছিল আমাদের পরীক্ষায় যেভাবে আসে যেভাবে পরীক্ষায় আমরা কোশ্চেনগুলো সাধারণত দেখি তার প্রেক্ষিতে আলোচনা হয়েছে, অর্থাৎ যেই যে জায়গাগুলো বিশেষ করে ইন্টারোগেটিভ সাইন এবং তোমার কি বলে এক্সক্লেমেশন সাইন, এই দুটো আলোচনা খুবই সহজ এবং খুবই একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে খুব বিস্তৃত না, বড় না। তাই প্রথম ক্লাসে আজকে আমরা এগুলো আলোচনা করলাম। আমার মনে হয় এগুলো আজকে যে পাংচুয়েশন মার্ক নিয়ে আলোচনা করেছো এইটা বাসায় প্র্যাকটিস করলে তুমি দেখতে পারবা। তবে নেক্সট ক্লাস থেকে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এমন জায়গাগুলোতে যাবো যার আলোচনার জায়গাটা বিস্তৃত বড়, যেমন কমা, এটার আলোচনা যথেষ্ট পরিমাণে বড় আছে, সেই জায়গাটা কিন্তু আমরা শেষে করবো, কিন্তু স্টেপ বাই স্টেপ আগে হচ্ছে, এবং শেষে আমরা বোর্ডের মেশিন নিয়ে আমরা আলোচনা করবো এবং কীভাবে আমাদের অ্যান্সার দিতে হয়, কীভাবে খুঁজে বের করবো, এই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করবো। আমার মনে হয় আজকে এই দুটো বিষয় তোমরা বুঝেছ এবং আজকে বাসায় এটা নিয়ে অনুশীলন করবে, চেষ্টা করবে যে আসলে এই ধরনের মেশিন বা এক্সপেনশন সাইন কোথায় কোথায় ইম্প্রুভ করা যায় সেটা আমরা দেখবো। আমার মনে হয় তোমরা এই বিষয়গুলো বুঝেছ, এবং একই সাথে আমি বলবো যে গত ক্লাসগুলোতে যেভাবে তোমরা পার্টিসিপেট করেছো, সামনের ক্লাসগুলোতে এভাবে পার্টিসিপেট করে আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা দূর করে নেব। সেই পর্যন্ত অর্থাৎ আগামী ক্লাস পর্যন্ত আজকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।